দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন ডিজিটাল লাইফের নতুন আরো একটি এপিসোডে। আমি আপনাদের সাথে আছি শুভ ইসলাম। দর্শক, ডিজিটাল লাইফে আমাদের আজকের আলোচনার বিষয় সংসদ নির্বাচন 2026, এআই ডিফেক্ট কতটা ঝুঁকিতে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক, ইনশিওর সাপোর্ট সার্ভিসেস লিমিটেড, এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন সাখাওয়াত হোসাইন, চেয়ারম্যান সামিটেক লিমিটেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা উভয় ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, তো আজকে আমাদের আলোচনার শুরুতেই আমরা একটি পরিসংখ্যান দেখে আসতে চাই। পরিসংখ্যানটা দেখার পরে আজকে আমরা আলোচনায় ফিরব। ওকে, এটা একটা রিউমার স্ক্যানার যেটি বাংলাদেশের ফ্যাক্ট চেক করে থাকে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কত ধরনের আসলে ভুল ইনফরমেশন বা মিস ইনফরমেশন কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক তথ্য ছড়াচ্ছে। এখানে একটি পরিসংখ্যান দেখাচ্ছে যে 577টি ভুল শনাক্ত হয়েছে আমাদের জানুয়ারিতে, বিশেষ করে এই নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের তথ্য মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন। সো রিউম্যানিস্করণ একটি বাংলাদেশি প্রতিষ্ঠান যারা মূলত এই ধরনের ভুল বা অপতথ্য যদি কেউ ছড়ায় সেগুলোকে নিয়ে কাজ করে রাইট যে ইনফরমেশন সেই ইনফরমেশনটি তারা এখানে তুলে ধরে, সঠিকটাও তুলে ধরে, পাশাপাশি যেটা ভুল সেটাকেও তারা শনাক্ত করে। এরপর যদি আমরা যাই ফ্যাক্ট ওয়াচ, এটি আরেকটি প্রতিষ্ঠান। সেখানে আমরা একদম হেডলাইনে দেখতে পাচ্ছি পোস্টাল ব্যালটে বিএনপি 70,000, জামাত 4 লাখ ভোট পাওয়ার একটা ভুয়া খবর আসলে সোশ্যাল মিডিয়ায় এসেছিল। সেখানে তারা কিন্তু সেটা ফ্যাক্ট চেক করে দিয়েছে যে আসলে এটা সঠিক নয়, কারণ এই ভোট গণনা হওয়ার সময় তো হচ্ছে 12 ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটে যেটা, বাট আগেই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সো ফ্যাক্ট চেক এটা নিয়ে কাজ করেছে ফ্যাক্ট ওয়াচ, বিশেষ করে যেখানে স্পষ্ট করে দেওয়া আছে যে এই তথ্যটা ভুল। এরপর ডিসমিস ল্যাব, তারাও কিন্তু বিভিন্ন ধরনের তথ্য নিয়ে কাজ করে এবং বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে। সেখানে তারাও কিন্তু দেখেন দাবি প্রবাসীদের 90% ভোট পেয়েছে জামাত, অথচ পোস্টাল ভোট গণনা হয় 12 ফেব্রুয়ারি। তারাও কিন্তু বিষয়টা নিয়ে কাজ করেছে। এই যে আমাদের সামাজিক মিডিয়ায় কিন্তু বা সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউ এই ধরনের কাজগুলো চলছে, ভোট কেন্দ্রিক বিশেষ করে আমরা যেটাকে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন বলে থাকি। এখানে কিন্তু কোন কোন সোশ্যাল মিডিয়ায় মানে পোস্ট করা হয়েছে এই ধরনের অপতথ্য সেটাও তারা উল্লেখ করে তারপরে পরিসংখ্যান বেসড তারা তুলে ধরেছে। ইভেন তাদের যে পরিসংখ্যানটি সত্য সেক্ষেত্রে আমাদের যে গেজেট বাংলাদেশে সেই গেজেটটাও তারা কিন্তু এখানে তুলে ধরেছে। এবং সর্বশেষ বাংলা ফ্যাক্ট আরো একটি প্রতিষ্ঠান যারা এগুলো নিয়ে কাজ করে। সেখানেও কিন্তু পুরোপুরি আসলে আমাদের বিভিন্ন ধরনের অপতথ্য যেগুলো আছে সেগুলো নিয়ে তারা তথ্য ভেরিফাই করে সেখানে দিয়ে রাখে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখন টিমের ফটোকার্ড বিকৃত করে সেনা প্রধানের নামে ভুয়া মন্তব্য প্রচার, অথচ এই কার্ডগুলোকে আসলে সম্পাদন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। সো আমরা এতক্ষণ দেখছিলাম যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের ছড়াছড়ি। এখন এর মধ্যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সামনে 12 তারিখে আমাদের জাতীয় ইলেকশন, ত্রয়োদশ জাতীয় ইলেকশন। সেখানে সাধারণ জনগণ আমরা কোনটা বিশ্বাস করবো আর কোনটা বিশ্বাস করবো না সেটা নিয়ে আমাদের একটা দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। তো প্রথম প্রশ্ন আপনার কাছে সাকাত ভাই, আমরা একটু আপনার কাছে জানতে চাই এজ এ ভোটার হিসেবে, সাধারণ জনগণ হিসেবে আসলে এই ধরনের তথ্যগুলো যখন আসবে আমাদের কি করা উচিত? আমরা কিভাবে কোনটা শেয়ার করবো কোনটা শেয়ার করবো না, এই বিষয়ে আপনার মতামত কি? খুব ভালো জিনিস এবং খুবই সময় উপযোগী একটা কোশ্চেন। যে আসলে অ্যাজ এ আমি নিজে একজন ভোটার, অ্যাজ এ ভোটার বা অ্যাজ এ আমার দেশের একজন নাগরিক হিসেবে এটা আমারও একটা অনেক বড় দায়িত্ব যে আমি কোনটা শেয়ার করবো কোনটা শেয়ার করবো না। তো এখানে দেখেন অনেক কিছু আছে, গভর্নমেন্ট থেকেও বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও বারবার বলা হচ্ছে। ফার্স্ট হচ্ছে যে আমাকে আগে দেখতে হবে যে কন্টেন্টটা পাবলিশ করতে হলো, আমি যেটা আনলাম সেটা পাবলিশ করতে হলো সেটাকে আসলে লেজিনেট কোনো সাইট থেকে আসলো কিনা, বা যাকে আসলে বিশ্বাস করা যায় এমন কোনো জায়গা থেকে আসলো কিনা। এটা হচ্ছে আমাদের একটা প্রথম কাজ, মানে সোর্স ভেরিফাই, সোর্সটা ভেরিফাই করা। দেন হচ্ছে আমার কন্টেন্টটাকে একটু নজর দিতে হবে যে আসলে আমার কন্টেন্টটা কিরকম। ফরসে আমি এখন আপনার সাথে কথা বলছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং আমার যে শোল্ডারে যে এজটা আছে, আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আসলে দেখতে কিরকম, বা আমার স্ক্রিনটা গায়ের ত্বকটা দেখতে কিরকম। যেহেতু আমি এখানে শো করছি না বা নাটক সিনেমা ওই ধরনের কিছু করছি না, আমি একটা নির্বাচন প্রচারণা হিসাবে ইয়াতে আছি, অবশ্যই আমার স্ক্রিনের ভিতরে কিন্তু কিছু ডার্কনেস থাকবে বা কিছু চেঞ্জটা থাকবে। কিন্তু যখন আমরা দেখবো এআই ভিডিও হচ্ছে বা এআই তে কিছু করা হচ্ছে, স্ক্রিনটা বা আমার পিছনের এজটা, আমার সাইড বা পিছনে এগুলো এত স্বচ্ছ থাকে
এবং এত ক্রিস্টাল ক্লিয়ার থাকে, অনেক সময় তো চামড়া স্ক্রিনটাকে মনে হয় যে প্লাস্টিক একটা আবরণ। তো এই জিনিসগুলোকে আসলে একটু ফোকাস দেওয়াটা উচিত আমি মনে করি। দেন হচ্ছে যে আসলে আমি কোনটা শেয়ার করব, এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত। করবে এটা হয়তো একটা ভেরিফাইড সাইট থেকে আসলে, একটা কিছুতে আসলে আগে আমাকে বুঝতে হবে যে আসলে আমি যেটা শেয়ার করব এটা ইম্প্যাক্টটা কোথায় পড়বে, বা আদৌ কি এটা করা উচিত কিনা, এটার জন্য কি আলাদা কোনো একটা কেওয়াজ তৈরি হয়ে যাবে কিনা। এই জায়গাটা আসলে আমাদের একটু করে খালি যে শুধুমাত্র ডিপ বা ফেক এআই বা ওইটা না, আমি যেটাই শেয়ার করতে চাই আমাদেরকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে আমরা আসলে কোনটা শেয়ার করবো আর কোনটা শেয়ার করবো না। যেমন আমরা যদি দেখি সাইবার সিকিউরিটি নিয়ে গত 8-10 বছরে অনেক কাজ হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে একটা স্লোগান ছিল সাইবার মানতব্রকের সমস্যা বলা হতো যে থিঙ্ক বিফোর ক্লিক। থিঙ্ক বিফোর ক্লিক। তো আমি ওই ক্ষেত্রে একই কথা বলবো যে থিঙ্ক বিফোর শেয়ার, যে আসলে আপনি কোনটা শেয়ার করছেন, এটা কোন জায়গা থেকে আসলো, এটা আসলে ভিডিওর কন্টেন্টটা কি, এমন কিছু আছে কিনা যেটা আসলে হিউম্যানলি পসিবল না, তার বডি ল্যাঙ্গুয়েজটা কি বলছে, তার মুখ যখন কথা বলছে তার লিপ কি বলবো যে ঠোঁটের নাড়াচাড়ার সাথে তার আসলে কথার শব্দগুলো মিলছে কিনা, ওগুলো দেখে আসলে একটা আমরা প্রিলিমিনারি একটা ইয়ে পেতে পারি যে একটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু সঠিক না। ওকে, তার মানে আমরা ত্রিমাত্রিক দিক থেকে আমাদেরকে আসলে দেখতে হবে যে right. ভিডিওটিকে বা এই কন্টেন্টে আসলে এআই জেনারেটেড কিনা। যদিও এটাও সত্য যে এখন এআই ভিডিওগুলো এতটা পারফেকশনের দিকে চলে যাচ্ছে, স্বাভাবিকভাবে মানে খোলা চোখে এক প্রকার কখনো কখনো খুব কষ্টসাধ্য হয়ে যায় যে এটা আসলে এআই জেনারেটেড কিনা। আপনার কাছে আসতে চাই সেম প্রশ্ন আপনার কাছেও, এবং এক্ষেত্রে বিশেষ করে সচেতনতার ক্ষেত্রে ডিজিটাল লিটারেসি যে ব্যাপারটা, এই বিষয়ে আপনি কি বলবেন? এই সচেতনতার সেলফ মানে সচেতনতাই আসলে সবচেয়ে বড় কিছু। আসলে আমরা যারা ইন্টারনেট বর্তমানে ব্যবহার করতেছি, আমরা ইন্টারনেট ব্যবহারকারীরা যদি সচেতন না হই, তাহলে এখান থেকে যত মেজারমেন্টই আমরা নেই না কেন, আমরা এখান থেকে পরিত্রাণ পাবো না। তো আমাদেরকে যেটা ইন্টারনেটে কোনো জিনিস পেলেই সাথে সাথে যে এটা শেয়ার করে দেওয়া, এইটার থেকে বিরত থাকতে হবে, সোর্সটা যাচাই করতে হবে। আর আমাদেরকে দেখতে হবে যে এইটা এই মুহূর্তে কতটা উত্তেজনাপূর্ণ, কারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে এখন খেলা করতেছে। এখন দুই পক্ষের একটা বিরোধ লাগাই দিয়ে একটা উত্তেজনাপূর্ণ একটা জিনিস শেয়ার করার আগে দেখতে হবে যে এই ঘটনাটা ফ্যাক্টটা আসলে কতটা মানে উত্তেজনাকর আর কোন সোর্স থেকে এসেছে। মানে আপনি কি মানে ইম্প্যাক্টের কথা বলছেন? হ্যাঁ, ইম্প্যাক্টটা কেমন হইতে পারে, কারণ সাধারণ যেগুলার কোনো ইম্প্যাক্ট নাই সেগুলা কিন্তু এইরকম মানে ওই আননোন সোর্স থেকে এআই দিয়ে মানে ফেক জেনারেটেড ডিপ ফেক এগুলা জেনারেট করবে না, জেনারেট করবে এই ধরনের জিনিসগুলাকে যেগুলা সমাজে বিশাল বড় ধরনের, দেশে এবং রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে, অথবা একটা দুইটা পার্টির ভিতরে একটা যুদ্ধ ভাব লাগাই দিতে পারে, অথবা এমন কিছু বলতে পারে যেমন নির্বাচনের আগেই এমন কিছু বলতে পারে যে তুমি অমুক কেন্দ্রে দখল করে ফেলো বা আগুন লাগিয়ে দাও, তারপরে বলতে পারে যে আসলে ওই লোক ওই কথাটা বলে নাই, আসলে ওই লোক এটা যে কত বড় ধরনের একটা উত্তেজনাকর পরিস্থিতি হতে, ঘটনা যখন ঘটে যাবে তখন আর ওখান থেকে ফেরত আসার কোনো উপায় থাকবে না। কাজেই আমাদের ওই রকম উত্তেজনাকর কোনো ভিডিও উত্তেজনা সেগুলা কোত্থেকে আসছে, সোর্স কোন সোর্স থেকে, এগুলা ফ্যাক্ট চেক, যে আপনি যে ইগুলা দেখাইলেন ওই যে রিউমার স্ক্যানার মানে ডিসি ল্যাব, ফ্যাক্ট ওয়াচ, এগুলা দ্বারা ভেরিফাই না হওয়া পর্যন্ত এগুলা শেয়ার করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনি কয়েকটি পয়েন্ট আউট করেছেন। আপনাদের উভয়ের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার যে সর্বপ্রথম আমাদের ডিজিটাল লিটারেসিটা দরকার, পাশাপাশি আমাদেরকে দেখতে হবে যে কোন সোর্স থেকে, মানে সোর্সটা ভেরিফাই করা। এরপরে যিনি কথা বলছেন এআই জেনারেটেড যেই ভিডিওটা নিয়ে আমরা সন্দেহ পোষণ করছি, সেখানে হাতের নাড়াচাড়া, বাহ্যিক অবয়ব, ঠোঁটের সাথে তার শব্দের মিল আছে কিনা, এই ধরনের বিভিন্ন বিষয়গুলো দেখা, আর কন্টেন্টটার ভিতরে কি আছে, উত্তেজনাকর কিছু আছে কিনা, এই জিনিসগুলা ভেরিফাই করতে হবে। উত্তেজনাকর বা এটা কারোর মানহানিকর বা অথবা সাম্প্রদায়িক কোনো কথাবার্তা কিনা, মানে এইটা বাজারে ছাড়লে এটার যে কতটা ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্টের উপরে ভিত্তি করে আসলে
আমাদেরকে ডিসিশন নিতে হবে source যে এটা কোথায় আমি করে। বিশ্বাস করব কিনা বা এটা শেয়ার হ্যাঁ করবো শেয়ার কিনা। আবারও আসবো আপনার কাছে, সাকত ভাই আপনার কাছে আসতে চাই। তাহলে এই যে ভিডিওগুলো তৈরি করা অবশ্যই একটা উদ্দেশ্য থাকে, হুম। যে কোনো একটা গোষ্ঠীকে বা শ্রেণীকে প্রভাবিত করা। আপনার কাছে কি মনে হয় যে এই ধরনের এআই জেনারেটেড ভিডিও দিয়ে আসলে এই যে নির্বাচনে একবারে প্রাক্কালে কোনো পক্ষ মানে একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করা বা ভোটারদেরকে ম্যানিপুলেট করা বা তাদের মাইন্ডসেট নিয়ে খেলা করা আসলে সম্ভব কিনা? দেখুন, এটা একটা খুবই কোশ্চেন। আসলে নির্বাচনটা কি? নির্বাচনটা যেটা আমি মনে করি বা আমার কাছে এটা মনে হচ্ছে, নির্বাচনটা হচ্ছে আসলে একটা আশা, তারপরে হচ্ছে একটা ইমোশন, এবং কি বলবো, এটা একটা সাইকোলজিক্যাল গেম। যে আমার একটা চাওয়া থাকে যে হ্যাঁ, আমি যাকে সাপোর্ট করছি ও আমাকে জন্য এটা এটা করবে। আমি বলতে আমি না, আমার দেশকে কথা বলছি। তো এটা আসলে একটা সাইকোলজিক্যাল গেম। এখন আমি যদি 11th আওয়ারে কারো ইমোশনকে আঘাত করতে পারি, কারো সাইকোলজিক্যালি আঘাত করতে পারি, আমি কিন্তু তাকে মোটিভেট করে ফেলতে পারি, তাকে আমি ফুল ডাইভার্ট করে ফেলতে পারি। সো এটা কিন্তু আসলে খুবই সম্ভব যে এটা দিয়ে আসলে ওই ধরনের আমি কি বলবো, যে এটা কি বলে, এটাকে আমি সবসময় বলি যে ডিজিটাল সন্ত্রাস হিসাবে আমি এটাকে ইয়ে করি। এই ধরনের কাজগুলো আসলে করা যায় এবং করা হয়ও। এবং শুধু যে আমি আমার দেশের কথা বলবো না, আমি পৃথিবীর অনেক দেশে এটা প্রচুর এক্সাম্পল আছে। আমরা আমরা হ্যাঁ, নামিবিয়া এবং ইউএস এর ইলেকশনের উদাহরণ জি, টানতে পারি, কারণ হ্যাঁ, সেখানেও নির্বাচনের প্রাক্কালে ভয়েস যে তিনি এটা রাইট। নির্বাচনে অংশগ্রহণ করছেন না এরকম মর্মে একটা মানে হ্যাঁ। তার মানে একটা অডিও যে ছড়িয়েছিল। কোনো একটা কারেন্ট ইস্যু যেটা আসলে আমাদের জাতিসত্তার সাথে কানেক্টেড, বা আমার ইমোশনের সাথে কানেক্টেড, বা আমার ধর্মীয় অনুভূতির সাথে কানেক্টেড। হুম। তো ওগুলাতে যদি কেউ একটা হিট করে, এটা স্বাভাবিক, আমি রিয়েক্ট করবোই, এটা খুবই স্বাভাবিক, এটা রিয়েক্ট করবোই। এবং সেটা হচ্ছে যে 11th আওয়ারটা কিন্তু এর জন্য খুবই একটা টাফেস্ট টাইম। বিশেষ করে আমরা তখন অলরেডি চলে আসছি, এখন যত দিন যাবে আমাদের জন্য কিন্তু এআইটা একটা করতে মানে খুবই একটা ডিফিকাল্ট ইস্যু। ইভেন আজকের সকালবেলায় খুব সম্ভবত আমি একটা জাতীয় পত্রিকাতেই দেখলাম যে নির্বাচন কমিশন এ পর্যন্ত প্রায় 86,000 উপরে ইয়া তোমাকে কি বলে ফেক এআই ভিডিও শনাক্ত করছে, এবং এর মধ্যে অনেকগুলোকে তারা ব্লকও করছে। তার মানে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ওকে, এবং এটা চলছে, এটাই তার মানে যত নির্বাচনের দিন ঘনিয়ে আসছে তত কিন্তু আসলে এই এআই জেনারেটেড ভিডিও রাইট রাইট। বা ডিপফেক আমরা বলি না কেন, বা ক্লোন ভয়েস কোডিং যেটাই বলি, মানে এই প্রত্যয়টা বাড়তেই থাকবে। বাড়তেই থাকবে। আপনার কাছে একটু আমরা জানতে চাই, বিশেষ করে এই যে এআই জেনারেটেড ভিডিওগুলো বাড়ছে, গত ইলেকশনে যদি আমরা জাস্ট উদাহরণস্বরূপ বলি যে গত ইলেকশনে ধরলাম 500টা ছিল, বাট এই ইলেকশন মানে না আসতেই 1000টা পার হয়ে গেছে, ব্যাপারটা এরকম মানে ডাবলের থেকেও বেশি বেশি হয়ে হয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, সেটা পলিটিক্যাল পার্টি হোক বা পার্টি সমর্থিত কোনো ব্যক্তিই হোক, এই যে এআই জেনারেটেড ভিডিওগুলো তৈরি করছে, এটা নির্দেশ অবশ্যই কোনো উদ্দেশ্য আছে হুম। এবং সেটা বাড়ছে। আপনার কাছে কি মনে হয় যে কি কি উদ্দেশ্যে আসলে এই ভিডিওগুলো তৈরি হতে পারে? উদ্দেশ্য আসলে একটাই, সেটা হলো আহ, বিজয় লাভ করা। মানে একজনের, এটা আসলে এক ধরনের কগনিটিভ ওয়ার বলা হয় এটাকে, মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ। যেমন আমি মানে খোলাখুলি বলি এখানে, ধরেন মানে সেকুলার এবং ধর্মীয় এবং ধরেন আহ, এই এই ধরনের এখন যে বাংলাদেশে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের ভিতরে ধরেন সেকুলারিজম থাকবে না, ধর্মীয় ভাবে আসবে না, কারা আসবে। এখন আগের নির্বাচনগুলোতে এত মানুষের সম্পৃক্ততা ছিল না। এখন ফেসবুক এবং ইন্টারনেটের যুগে মানুষের সম্পৃক্ততা এতই বেশি হয়ে গেছে যে এখন হাতের মুঠোয় যে কোনো সময় একটা ঘটনা ঘটলে সাথে সাথে আমরা আপনার কাছে পেয়ে যাচ্ছি। সাথে সাথে পেয়ে যাওয়ার পরে আমার মাইন্ডসেট, আমার এতদিন একটা মানুষ সম্পর্কে আমার এক ধরনের চিন্তা ছিল, একটা পার্টি সম্পর্কে আমার এক ধরনের ধারণা ছিল, আর এই মেসেজটা পাওয়ার সাথে সাথে সেই আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন এই যে মানুষের মন মানসিকতা অন্যদিকে ডাইভার্ট করার যে একটা মাধ্যম, এই ফেসবুক, ইউটিউব এবং এইগুলা, আগে যেমন শুধু টিভির কাছে বসে থাকতো মানুষ, কিন্তু এখন তো মানুষ টিভির কাছে খুব একটা আগ্রহী না, কারণ টিভি যে বায়াসড হইতে পারে সেই জিনিসটাও মানুষ এখন বুঝে। কিন্তু মানুষ খুঁজে, তার মনের চিন্তা খোরাকটা খুঁজে যে আমার মন মানসিকতার সাথে মিল আছে এরকম নিউজ কোথায় আছে। সে এই কারণে এটা ব্রাউজ করতে থাকে। আর যারা মানুষের এই মনস্তাত্ত্বিক চিন্তাটাকে বায়াস করবে, তারাও এই সুযোগটা নিচ্ছে, তারা এই টার্গেটটা নিচ্ছে যে
আগে এই জন্য আপনি বললেন যে আগে এত কম ছিল এখন বাড়তেছে কেন, এটা আরো বাড়বে। এবং আমাদের আমাদের আমরা যদি সচেতন না হই, এটা আইডেন্টিফাই করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে দিনের পর দিন। তাহলে কি আমরা এই পয়েন্টে আসতে পারি কিনা যে এআই ব্যবহারের একটা কোড অফ কন্ডাক্ট অবভিয়াসলি থাকা উচিত? অবশ্যই থাকা তাহলে দরকার। সেটা হ্যাঁ। নট ফর অনলি পলিটিক্যাল পার্টি, এটা ন্যাশনালি কোড অফ একটা কন্ডাক্ট থাকা দরকার কিনা, যে আমরা নির্দিষ্ট একটা কোড অফ কন্ডাক্ট আমরা মেনে চলবো, হ্যাঁ। যাতে অ্যাটলিস্ট নির্দিষ্ট একটা লেভেল পর্যন্ত আমরা সেটাকে ধরে রাখতে পারি। হ্যাঁ, এই আইন প্রয়োগ মনে করেন প্রথমে আমাদেরকে যে জিনিসটা করতে হবে। আমরা যতটুকু জেনেছি এখন একটা এআই একটা পলিসি ড্রাফটিং অবস্থায় আছে, আচ্ছা আচ্ছা, আমরা জেনেছি, এবং সেটা নিয়ে কাজ হচ্ছে। সেটা দ্রুত হওয়া উচিত, কারণ এই কোড অফ মানে কন্ডাক্ট যদি না থাকে, সে কি পাবলিশ করতে পারবে কি আসলে রাজনৈতিক দলগুলাও এই মানে সম্পৃক্ততা প্রত্যেকটা অর্গানাইজেশনের, যেমন মিডিয়া, রাজনৈতিক দল এবং রাষ্ট্র, মানে এই তথ্য ডিপার্টমেন্ট, এরা সবাই একসাথে বসে এখনই এটার জন্য একটা আইন প্রয়োগ করা উচিত। আপনার এই পয়েন্টে আমরা আবার আসবো। আপনার সাকত ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে এআই জেনারেটেড যে ভিডিওগুলো তৈরি হচ্ছে, আচ্ছা একটা ভিডিও তৈরি, আমি কয়েকটা সিম্পল প্রম্পট দিলাম, প্রম্পট দিয়ে আমি সেই ভিডিওটাকে তৈরি করছি উইদিন মোমেন্ট। বাট এই ভিডিওটাই যখন প্রথাগত বা ট্র্যাডিশনাল স্টাইলে আপনি তৈরি করতেছেন, সেখানে যে বাজেট, সময় এবং অন্যান্য যে ব্যয়টা, সেখান থেকে চলে এসে অল্প সময়ের মধ্যে আমরা এটা তৈরি করতে পারছি। আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলো কি আসলে এটার কোনো সুবিধা নিচ্ছে কিনা? দেখেন, এটা সুবিধা নিচ্ছে কিনা তাতে বড় কথা হচ্ছে এটা সুবিধা নেওয়া উচিত। নিচ্ছে কিনা সেটা পরে ইস্যু, আগে হচ্ছে এটা সুবিধা নেওয়া উচিত। এআইটা আসলে এসেছে কেন আমাদের লাইফটাকে একটু ইজি করার জন্য। আপনি যেটা একটু আগে বললেন যে আগে একটা ভিডিও তৈরি করার জন্য অনেকগুলো যোগ্য ছিল, এখন শুধু আমি আমাদের প্রম্পটটা লিখছি এবং খুব সামান্য কিছু পেমেন্ট করছি, খুব সামান্য কিছুতে আমার খুব সুন্দর একটা ভিডিও চলে আসছে। আমি যদি আমার পজিটিভ সেন্স এটাকে ব্যবহার করি, এটা কিন্তু আমার প্রচারণায় খুব ভালো কাজে দিচ্ছে, আমার ডেভেলপমেন্টে খুব ভালো কাজে দিচ্ছে, সব কিছু খুব ভালো কাজে। বাট ব্যাপারটা হচ্ছে আমি এটা ইউজটা করছি কোন ইন্টেনশনে, আমার ইন্টেনশনটা কোথায়? পয়েন্ট ইন্টেনশনটা হচ্ছে এটা খুব বড় জিনিস। প্রযুক্তির যে উন্নয়নটা হচ্ছে বা প্রযুক্তির যে জিনিসটা হচ্ছে, এটা আমাদের অবশ্যই অ্যাডপ্ট করতে হবে। আমরা এটা অবশ্যই অ্যাডপ্ট করব, আমরা এটা পজিটিভ সেন্সে ব্যবহার করব, নট টু অ্যাটাক সামওয়ান বা নট টু এতে। আর শুধুমাত্র এআই যে ইস্যুটা, এটা শুধু কিন্তু আমাদের নির্বাচনের সাথে নয়, আমাদের অনেকের ব্যক্তি জীবনে কিন্তু এটা হ্যাম্পার করে দিচ্ছে। আর যেটা একটু আগে আপনি বলছিলেন যে কোড অফ কন্ডাক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আর এটা শুধুমাত্র বাংলাদেশ না, এটা পৃথিবীর এখন একটা মাথা ব্যথা। ওকে, আমরা একটু আমাদের সক্ষমতার জায়গায় আসতে চাই। আসলে এই ধরনের ভিডিওগুলো যখন ছড়িয়ে পড়ছে কোনো একটা সামাজিক মাধ্যমে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে এবং সেটার ইম্প্যাক্ট ওই ব্যক্তি বা সমাজ বা প্রতিষ্ঠানের উপরে পড়ছে, আমরা আসলে কতটুকু সক্ষম এই ভিডিওগুলোকে রিমুভালের ক্ষেত্রে? আমরা যদি ইউজার সচেতন করতে পারি, তাহলে ইউজাররা এমনিতেই এটা ধরে ফেলতে পারবে। আর যদি ধরে ফেলতে না পারে, তারপরে আইন এবং শক্ত আইন যদি করা যায়, যে এই ধরনের যদি মানে ধরা পড়ে, তাহলে তার একটা বিরাট ধরনের শাস্তি হবে, তাহলে এটার এই প্রবণতা কমানো যাবে বলে আমি মনে করি। আর হলো আইনের প্রয়োগ, তাৎক্ষণিকভাবে এটা মনিটরিং করা এবং মনিটরিং করে এগুলা ক্যাপচার করে ওখান থেকে দ্রুত সরাইয়ে দেওয়া। এই জিনিসগুলা না করলে এটাই মনে হয়। তবে সবচেয়ে বড় যে ওই যে মানুষ যেমন বলে না যে সেলফ কিউর ইজ এ বেস্ট কিউর, যে ডাক্তারের কাছে যাওয়ার আগে নিজেই যদি আমি কিউর হয়ে যাই, তাহলে তো আমি চিনে ফেললে তো আমি আর এটা শেয়ার করতেছি না। কাজেই তখন আমরা আসলে এগুলা থেকে বিরত থাকতে পারবো। সেম প্রশ্ন সাকত ভাই আপনার কাছেও, যে আসলে আমরা কতটুকু সক্ষম এই ভিডিওগুলো যখন ভাইরাল হয় সেটাকে রিমুভালের ক্ষেত্রে? যদিও আমরা একটা প্রসেস জানি যে বিশেষ করে প্রথমত ডিটেক্ট হয়, তারপর আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে বিটিআরসি তে সেন্ড করে, বিটিআরসি সেটা মেটা বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো কাছে পাঠায় এবং দেন আসলে ডিসাইড হয় তাদের পলিসির সাথে ম্যাচ অথবা মিসম্যাচ এর পরে। বাট ততক্ষণ তো আমাদের ঘটনা ঘটে যায়। সেক্ষেত্রে কি আরো আমাদের সক্ষমতা বা যোগাযোগ বৃদ্ধি করে ওই সমস্ত প্ল্যাটফর্মগুলোর সাথে আপনি এদিকে গুরুত্ব দেবেন, নাকি আমাদের ডিজিটাল লিটারেসিটা আরো বাড়াতে হবে? সবার আগে হচ্ছে আমাদের লিটারেসিটা বাড়াতে হবে। সবার আগে এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট, আমাদেরকে আসলে বাড়াইতে হবে যে আমরা আসলে কোন জিনিসটাকে কি করব বা কোনটাকে কিভাবে হ্যান্ডেল করব। আর যে জিনিসটা যে ভাই একটু আগেই বললেন যে ডিজিটাল আইন করা বা ইয়েটা করা, শুধু আইন করলে হবে না, আইনটা আমাকে জানাইতে হবে, আমাকে তো জানতে হবে যে আসলে এই ধরনের একটা আইন আছে, এটার জন্য এই ধরনের একটা শাস্তি আছে, শাস্তি বিধান আছে, বা এটা করলে এটা হবে। তো সেটাও জানাইতে পারে। সেই সাথে আমাদের ফ্রম দ্য ইউজার পার্সপেক্টিভ আমাদের আরেকটা কাজ কিন্তু করা আছে, রিপোর্ট করা।
ওকে। যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা অপশন থাকে যে রিপোর্ট, আমরা যখন এটা রিপোর্ট করলাম তখন সাথে সাথে যে প্ল্যাটফর্মই হোক সেই প্ল্যাটফর্মে কিন্তু যারা ওই অ্যাডমিনিস্ট্রেশনে আছে বা যারা এটাকে মনিটরিং করছে তারা কিন্তু এটাকে পেয়ে যাচ্ছে। তো আমার রিপোর্ট করার সাথে সাথে কিন্তু তারাও তাহলে ওইখানে একটু অ্যাওয়ার হয়ে যাচ্ছে। তো ওই রিপোর্টটাও করতে হবে এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথেও আমাদের একটা ইয়া রাখতে হবে, তাদের সাথে আমাদের দূরত্বটা না থাকে। ওকে, আরেকটা বিষয় একটু আনতে চাই, বিশেষ করে এখন যদিও সবার হাতে স্মার্টফোন, কে কিভাবে আসলে একটা কন্টেন্টকে গ্রহণ করছে এবং সেটাকে শেয়ার করছে এটা যদিও নিয়ন্ত্রণ করা অনেকটা টাফ, বাট তারপরেও আপনাদের কাছে একটু ছোট করে জানতে চাই এক্ষেত্রে আসলে মিডিয়ার ভূমিকাটা আসলে কি আপনারা কি মনে করেন? মিডিয়ার ভূমিকা আমি মনে করি যে মিডিয়াকে আসলে মিডিয়া নিয়েই এই কারবার, কাজে মিডিয়াকেই সবচাইতে বড় ভূমিকা রাখা উচিত। কারণ হলো মিডিয়াকে এই জিনিসগুলাকে অ্যাসেস করার ক্ষমতা থাকতে হবে মিডিয়ার, যে সে একটা জিনিস একটা ইনফরমেশন তার কাছে আসলো আর সাথে সাথে সেটা মানে প্রচার করে দিল বা ওই আপনাদের ল্যাবে দিয়ে দিল, যে কাজেই প্রত্যেকটা মিডিয়ার এই ধরনের সাইবার সিকিউরিটির উইং থাকা উচিত, যে জায়গা থেকে মানে, কারণ মিডিয়ার গ্রহণযোগ্যতা কমে যাবে যদি তারা মানে পেলো আর সেটা সম্প্রচারে নেমে গেল। কাজেই প্রত্যেক মিডিয়ায় একটা আলাদা সাইবার সিকিউরিটি উইং থাকা দরকার, যে যার কাছে যাবে, যার সেন্সর ছাড়া এই জিনিস মানে পাবলিশড হবে না। কাজেই তাকে ওই লেভেলের মানে এডুকেটেড এবং ওই লেভেলের মনে করেন যত সাইবার সিকিউরিটির যে মানে উইং আছে, হ্যাকারদের যে সমস্ত ট্রেনিং আছে, সবগুলা ট্রেনিং প্রাপ্ত হইতে হবে এবং খুবই স্মার্ট এবং এডুকেটেড থাকতে হবে। ভালো পয়েন্ট। আপনার কাছে আসি, আপনার মন্তব্য কি? আমার প্রথম মন্তব্য হচ্ছে আজকে যেটা হচ্ছে এটা অবশ্যই কন্টিনিউ করা উচিত এবং সেই সাথে আপনি আজকে কয়েকটা সাইটের সাথে আমাদের দর্শকদেরকে পরিচয় করিয়ে দিলেন যে আসলে এখানে কিভাবে করতে হয়। আমি অলরেডি মিডিয়ার এই কাজটাই কন্টিনিউ করা উচিত, আর একটু বেশি পরিমাণে করা উচিত। আজকে বাংলা ভিশন এসেছে, এই জন্য বাংলা ভিশনকে ধন্যবাদ। আর অন্যান্য যারা চ্যানেলগুলো আছে তাদেরও এগিয়ে আসতে হবে। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে প্রচার করতে হবে, যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ যেটা ভাইয়ার সাথে আমি একদম একমত, মিডিয়াকেও কিন্তু এই জায়গায় নিজেকে প্রোটেক্ট করতে হবে। আজকে একজন হ্যাকার যদি আপনার শিডিউলটাকে হ্যাক করে ওইখানে অন্য একটা ভিডিও চালিয়ে দেয় তাহলে অ্যাকচুয়ালি কি হবে? এই জিনিসটাও তার মিডিয়াকে আসলে ওই জায়গাটা নিজেদেরকেও প্রোটেক্ট করতে হবে এবং সেই সাথে অ্যাওয়ারনেসটাও তৈরি করে আসতে হবে। ওকে, আমরা এই অ্যাওয়ারনেস পারপাসের কথা বলছিলাম। তো আমরা কিছুদিন আগে বিটিআরসির পক্ষ থেকে এবং আইসিটি ডিভিশনের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট পেয়েছিলাম যে বিশেষ করে নির্বাচনে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন যাতে বেশি পরিমাণে না ছড়ায় এটাকে ঠেকাতে সমন্বিত একটা সেল গঠন করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সরকারি বাহিনী, পাশাপাশি আইসিটি ডিভিশন এবং বিটিআরসি এর সাথে তথ্য মন্ত্রণালয়ের একটা সম্মিলিত সেল আছে যারা কাজ করছে। তো আমরা জানি না কতটুকু কাজ হচ্ছে অথবা কি পরিমাণ তারা কোলাবর নিয়ে আসলে কাজ করতে পারছে, তবে আমাদের প্রত্যাশা থাকবে যাতে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন যতগুলো আসে ওই সেলের মাধ্যমে যাতে সেগুলোকে মনিটর করা হয়। আচ্ছা, এই মুহূর্তে আমরা মোটামুটি কিভাবে আমরা একটা ভিডিওকে শনাক্ত করতে পারি সেগুলো কিছু পয়েন্ট আমরা জেনেছি এবং সেটার পরে আমরা সেটা কোন সাইটের সাথে ভেরিফাই করে দেখতে পারি যে আসলে তথ্য সঠিক কিনা সেটাও আমরা জেনেছি এবং সচেতনতা যে জায়গাটা, এই সব মিলেই আমাদের ডিজিটাল লিটারেসি। তবে আমরা অনেক সময় দেখেছি যে আমরা যদি ইন্টারনেট অথবা স্মার্টফোন পেনিট্রেশনের দিকে যাই তাহলে আমরা জানি এখনো আমার স্মার্টফোন পেনিট্রেশন কিন্তু বিশেষ করে গ্রাম্য এলাকায় কিন্তু খুব বেশি না। তবে সেক্ষেত্রে একজন সাধারণ মানুষ যার ডিজিটাল লিটারেসি নাই তার জন্য কিন্তু এই বিষয়গুলো আইডেন্টিফাই করা যেমন কঠিন, আবার আমাদের এই বার্তা তার কাছ পর্যন্ত পৌঁছানো সেটাও কঠিন, দুটোই কঠিন। সো আমরা চাই ধীরে ধীরে বা গ্রাজুয়ালি এই বিষয়গুলো বাড়তে থাকবে। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, আমাদের যে এআই পলিসি, ড্রাফটিং একটা পলিসি আছে, সো এই পলিসিটাই যদি আমরা আরো আগে পেতাম, 10-15 দিন আগে যদি আমরা পেতাম, 1 মাস আগে পেতাম, তাহলে আসলে এটা কতটুকু আমাদের নির্বাচনের যেই তথ্য ঠেকানোর যে বিষয় সেটাতে কাজে লাগতো বলে আপনি মনে করেন? আসলে এটা আগে পাওয়া বা পরে পাওয়াটা খুব একটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমি আবারও বলবো যে সেটা আগে আমাকে জানতে হবে, যে পলিসিটা আছে সেই পলিসিটা আমাকে জানতে হবে, সেই পলিসিটা সবাইকে জানাইতে হবে। দেন হচ্ছে যে আসলে তখন আমরা কিন্তু একটা ইম্প্যাক্ট নিয়ে কথা বলতে পারি, ইম্প্যাক্ট নিয়ে করতে পারি। এখন যে পলিসিটা আছে বা এটা তারপর অ্যাগেন ইটস এ ড্রাফট, এটা নিয়ে কিন্তু আসলে আমরা খুব
খুব বেশি একটা মানে কি বলে অ্যাকশনেবল কোনো কিছু অ্যাকশনে যেতে পারবো না, হুম। কারণ এটা ড্রাফট এবং এটা পাস হয় না, এটা এরপর পাস হবে, ফাইনাল হবে, পাস হবে, গ্যাজেট হবে, দেন এটা দেন অ্যাকশনেবল। অ্যাকশনেবল হবে। আদারওয়াইজ ইটস অলসো ড্রাফট। সো ড্রাফটটাতে আসলে খুব একটা ইয়ে না, কিন্তু অ্যাওয়ারনেস বিল্ড আপটা আগে সবচেয়ে বেশি জরুরি। বিশেষ করে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনকে ঠেকাতে জি। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া ইউজার, টিভি এবং অনেক মানে ডিজিটাল ডিভাইসের সাথে আপনি Right. কানেক্টেড, সরকারি পক্ষ থেকে আপনি কত ধরনের প্রচারণা আপনার চোখে পড়েছে? সরকারের প্রায়োরিটি দিয়ে এটাকে এই জায়গা থেকে মানে সচেতন করা উচিত। আপনি যে একটু আগে যেটা বললেন যে এতদিনে এআই রিলেটেড আইন হচ্ছে, এই আইন আরো আগে হওয়া উচিত। অন্যান্য দেশের মিলিয়ন বিলিয়ন ডলার মানে ইন্ডাস্ট্রি এই এআই এর পিছনে যখন খরচ করতেছে, তখন আমরা একটা এআই এর আইন করতেছি, কিন্তু আসলে অন্যান্য দেশ আরো অনেক বেশি করতেছে। কাজেই তাদের সাথে আমাদের লিঙ্ক, আমেরিকায় একটা আইফোনের ভার্সন অক্টোবরে বের হলেই আমরা ওইটা কেনার জন্য লাইন ধরি, হুম। কিন্তু এআই কত দূর আগে গেছে নিচে নিচে সেই ব্যাপারে কিন্তু আমাদের কোনো সচেতনতা নাই, এবং সেই ব্যাপারে আমাদের কোনো মানে আমাদের কোনো অ্যাসেসমেন্ট নাই, আমাদের কোনো মনিটরিং নাই, আমাদের কোনো প্রোটেকশন নাই, এই ধরনের কিছুই নাই। কাজেই আমরা মনে করি এই ব্যাপারে সরকারের আরো সচেতন হওয়া উচিত এবং আরো জনগণকে আরো মানে জানানো উচিত যে এই বিপদ হইতে পারে। ওকে, আমরা আজকের আলোচনার একেবারে শেষ মুহূর্তে আছি। আর দুটো প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শেষ করব। একই প্রশ্ন দুইজনের কাছে। প্রথমত সাকত ভাই আপনার কাছে। প্রথমত এআই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ডিপফেক আমরা বলছি, এর পাশাপাশি সাইবার অ্যাটাক আলাদা একটা প্রত্যয় কিন্তু আছে। বিশেষ করে এই আমাদের নির্বাচনের আগে আমাদের দেশে সাইবার অ্যাটাকের কেমন কি সম্ভাবনা আপনি দেখেন? বাংলাদেশের একটা দিক দিয়ে ভালো আছে, যেহেতু আমরা এখনো ইভিএম সিস্টেমে ভোটিং এ যাচ্ছি না। যদি ইভিএম সিস্টেমে ভোটিং এ যেতাম তাহলে এগেইন আমি আবার সে পশ্চিমের ইলেকশনের সাথে আমি একটা রেফারেন্স টানতে পারতাম। তো এখানে আমরা একদিক দিয়ে একটু সেফ আছি। বাট ইন দ্য আদার হ্যান্ড আপনি জানেন যে বাংলাদেশ আমরা একটু ভালনারেবল গ্লোবাল পলিটিক্সে বা যেমনি আমরা একটু ভালনারেবল পজিশনে আছি। তো আমাদেরকে আরেকটু ভালনারেবল করার জন্য সাইবার অ্যাটাক হওয়াটা খুবই স্বাভাবিক। এবং আমরা যেহেতু এই নির্বাচন উপলক্ষেই 5 দিনের একটা ছুটিতে যাচ্ছি, আপনি জানেন যে এর আগ পর্যন্ত যে কোনো একটা ছুটিতে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটা সার্কুলার দিত যে সাইবার অ্যাটাক হইতে পারে বা ইয়া হইতে পারে, আর এখন প্রিকশনারি একটা হইতো। তো আমি মনে করি যে আমাদের আসলে এখন একটু সজাগ থাকা উচিত। আমরা আমাদের যার প্রত্যেকেরই একটু সজাগ থাকা উচিত। স্মার্টফোনটা ইউজ করছি, আমরা আমাদের ফোনটাকে আগে আমাদের প্রোটেক্ট করা উচিত। আমরা আমাদের প্রাত্যহিক লাইফ থেকে আপনার বিজনেস লাইফ, অফিসিয়াল লাইফ এবং ব্যাংকিং কার্যক্রম সব হচ্ছে স্মার্টফোন কেন্দ্রিক। হ্যাঁ, নট অনলি শুধু যে আমাদের এই লাইফ তাই না, আমার নির্বাচনকে যেটা নিয়ে আজকের ইস্যু, আমার ফোন থেকে আমার সোশ্যাল অ্যাকাউন্ট থেকেই যদি এই ধরনের একটা প্রচারণা চলে যায় যেটা ডিপফেক, এটা তো আমার কমিউনিটিতে যারা আছে তাদের তো একটা এফেক্ট করবে, তাদের ডিসিশন মেকিং প্রসেসে একটা এফেক্ট হবে। তো ওই জন্য বললাম যে আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেকের ডিভাইসটাকে আগে প্রোটেক্ট করা। ওকে, লাস্ট প্রশ্ন মোস্তফা ভাই আপনার কাছে। সাইবার অ্যাটাক যে কোনো সময় হতে পারে, সেটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না, নির্বাচন আগে বা পরে সেটা কোনো কথা নয় বা উদ্দেশ্য নয়, যে কোনো সময় যে কোনো উদ্দেশ্যেই সেটা হতে পারে। সো এজ এ ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমাদের কি কি সচেতনতা থাকা দরকার? এই নির্বাচনটা এটা মানে অত্যন্ত একটা জটিল নির্বাচন হবে, এবং এই নির্বাচনে এই সাইবার সিকিউরিটির ভূমিকা, বিশেষ করে এআই এর ভূমিকা এবং মানে প্রচন্ড ভাবে থাকবে। এখন যে কোনো ভাবে মানুষকে মানে করা, মানে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেওয়া, মানুষকে ডাইভার্ট করে অন্য কিছু করা, এটার জন্য যত ধরনের টেকনিক আছে সব ধরনের টেকনিক এখানে অ্যাপ্লাই হবে। কাজেই এই ব্যাপারে নির্বাচন কমিশন কতটা সচেতন আমি জানি না, তবে আমি মনে করতেছি যে তাদের যে সচেতনতা এটা যথেষ্ট আমি মনে করতেছি না, আরো সচেতন হওয়া উচিত এবং মানুষকে এই জন্য অ্যাওয়ার করা উচিত। যদি বলা হলো যে এক জায়গায় এক লোক, মনে করেন একজন ক্যান্ডিডেট এক জায়গায় একদিকে গেছে অথবা ঘরের ভিতরে আছে, অথচ প্রকাশ করে দেওয়া হলো যে সে তো নির্বাচন বয়কট করেছে, অথবা বলে দেওয়া হইলো যে সে তো নির্বাচনে মারা গেছে, অমুকে গুলিতে মারা গেছে, তখন কিরকম একটা পরিস্থিতি হইতে পারে। কাজেই এই জিনিসগুলোকে যদি তাৎক্ষণিকভাবে অ্যাকশন না নেওয়া যায় তাহলে একটা বিরাট ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। আর সর্বশেষ যেটা হলো যে মানুষকে সচেতন করতে হইলে আমাদেরকে যেটা হলো প্রত্যেকের
হিউম্যান ফায়ারওয়াল, সবচেয়ে বড় ফায়ারওয়াল, যেটা হলো যে আমরা নিজেরা যদি সচেতন না হই, হ্যাঁ, আমরা নিজেরা যদি সচেতন না হই, ফায়ারওয়াল মনে করেন ডিভাইস তো প্রত্যেকটা অফিসে অর্গানাইজেশনে আমরা বিক্রি করি এবং সব জায়গায় আছে, কিন্তু ডিজাস্টার কি প্রত্যেকটা ইনসিডেন্টের পিছনে 60 থেকে 90% হিউম্যান এরর দায়ী। কাজেই আমি এই জন্যই বলছি যে মানুষকে অ্যাওয়ারনেস করাটা হলো সবচেয়ে জরুরি বিষয়। মানুষকে অ্যাওয়ারনেস না করলে সে কিভাবে হইতে পারে। কিছুদিন আগে, আসলে আমি বেশি কথা বলে বলছি, কিছুদিন আগে আপনারা দেখছেন যে এই বিভিন্ন এলাকার গ্রামের মানুষেরা এই মেসেজের মাধ্যমে মানুষের পকেটের টাকা নিয়ে যাচ্ছে। মানে ইন্টেলিজেন্সি এমন ভাবে কথার মার পেছে আপনার কাছ থেকে মানে অর্থ আত্মসাৎ করে নিয়ে যাচ্ছে। কাজেই এখন কথার মার পেছে একটা ইন্টেলিজেন্সি আপনার যে কি করে ফেলবে সেটা এখন এআই নতুন করে এসছে। আপনি ভিডিওতে দেখতে পারেন যে এক বাবার কাছ থেকে তার মেয়ে অস্ট্রেলিয়াতে পড়ে, সে ছুটিতে চলে আসবে, অথচ এই ফাঁকে সে টিকিট কাটতেছে, এই ফাঁকে তার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা অন্যভাবে নিয়ে গেছে, আমি একটা বিপদে আছি এটা বলে নিয়ে গেছে। তো তাইলে কি ধরনের বিপদ হইতে পারে প্রত্যেকের কাজে, এই ব্যাপারে যদি আমরা ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে না জেনে, সরকারের ডেইলি একটা প্রোগ্রামই থাকা উচিত টেলিভিশনে, যেটা সম্প্রচার করতে বাধ্য হবে এরা, সেই রকম একটা সচেতনমূলক প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি চালু থাকে, এখন থেকেই চালু করে দেয় এবং এটা যদি কন্টিনিউয়াস চলে, পৃথিবীতে কি আসতেছে এবং আসছে, তাইলে আমার মনে হয় এই ধরনের কিছুটা হইলেও আমরা প্রোটেকশনে থাকতে পারবো বলে আমি মনে করি। ওকে, ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে ছোট করে 30 সেকেন্ড সময় যদি দর্শকের উদ্দেশ্যে আপনারা কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো, যেটা গভর্নমেন্টও বলছে, সবাই বলছে যে দেশের চাবি আপনার হাতে। তো আমিও বলবো হ্যাঁ, দেশের চাবি আমার হাতে। সো এই চাবিকে ছিনিয়ে নেওয়ার জন্য সবাই চেষ্টা করবে, কারণ সবারই এখানে যার যার প্রতিষ্ঠান থেকে সবারই কিছু না কিছু বেনিফিট আছে, সবাই ইয়াতে চাচ্ছে। তো আমার চাবিকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। আমি কোনো ভিডিওতে, কোনো কন্টেন্টে আগে নিজে যাচাই করব, আগে নিজে বুঝবো যে এর আসল সত্যতা কতটুকু। আদারওয়াইজ এই ভিডিও দিয়ে, এই কন্টেন্ট দিয়ে কিন্তু আমার চাবি আমার কাছে ছিনিয়ে নেওয়া হবে। তো এই ব্যাপারে সবাইকে আমি সাবধান থাকতে বলবো এবং একটু চিন্তা করতে বলবো যে যেই ভিডিওটা পেলাম, যে কন্টেন্টটা পেলাম, এটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল হতে পারে। থ্যাংক ইউ। আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে আমি হিউম্যান ফায়ারওয়াল বলে যে কথাটা উচ্চারণ করেছি, এটার একটা দিক যেটা হলো যে আমি নিজে যদি সচেতন থাকি, আমি নিজে যদি এই কন্টেন্টকে দেখে বুঝতে পারি যে এটা হার্মফুল হবে, জনগণের জন্য হার্মফুল হবে, তাহলে এইটা আমি আসলে শেয়ার না করি। এবং আরো যাদেরকে আমরা বুঝতে পারি যে মানে অন্যেরা যারা এই ধরনের দেশের অকল্যাণে কাজ করতেছে, দেশের ক্ষতি করার জন্য কাজ করতেছে, তাদের ব্যাপারে যদি আমরা মানে সচেতন করতে পারি মানুষকে, যে আমি যদি আসলে লজিক্যাল থাকি, তাহলে আমরা এই ধরনের মানে বিপদ থেকে দেশকে এবং নিজেকে অনেকটাই প্রোটেকশন রাখতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এআই ডিপফেককে আসলে কতটা আমরা ঝুঁকিতে, সে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের দুইজন বিজ্ঞ আলোচক অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন একটা ডিপফেক ভিডিওকে কিভাবে আমরা শনাক্ত করতে পারি, সেক্ষেত্রে আমরা কখন শেয়ার করব, কখন শেয়ার করব না, পাশাপাশি আমরা ভয়েস ক্লোনিং এবং অন্যান্য ডিপফেক ভিডিওগুলো কিভাবে দেখলে আমরা শনাক্ত করতে পারবো, সেই বিষয়গুলো আমাদের আলোচনায় উঠে এসেছে। পাশাপাশি আরেকটা বিষয় উঠে এসেছে, বিশেষ করে এই ধরনের ডিপফেক ভিডিওগুলোকে শনাক্ত করার ক্ষেত্রে বা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, সেগুলোকে শনাক্ত করার ক্ষেত্রে যে সরকারি প্রচারণা, সেটার কিছুটা অপ্রতুলতা, সেটাও কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যে উঠে এসেছে। আশা করি এই বিষয়গুলো পুরো অনুষ্ঠান যদি আপনারা দেখে থাকেন, তাহলে এটি আপনাদের এই এআই রিলেটেড যে ধরনের প্রশ্ন, সে সমস্ত প্রশ্নের কিছুটা হলেও আপনাদের জবাব দেবে বলে আমরা মনে করছি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।